এই সাংবিধানিক কাঠামোর মধ্যে ফ্যাসিজমটা আসলে লুকিয়ে ছিল। যারা শহীদ হয়েছে প্রত্যেকের রক্তের মূল্য আসলে এই সরকারের আসলে দেওয়া উচিত, যে এই রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে কি মনে হচ্ছে, আসলেই কি গণঅভ্যুত্থানের চেতনা ম্লান হচ্ছে? আপনি কি এগ্রি করবেন কাজী জিয়াউদ্দিন বাসাতের সঙ্গে? আমি তার কিছু কিছু জায়গায় অবশ্যই এগ্রি করব, এবং গণঅভ্যুত্থানের চেতনা ম্লান হচ্ছে কিনা এটার থেকে আসলে আমরা যদি পার্টিকুলার সেক্টরগুলোকে বিশ্লেষণ করি তাহলে আরও বেশি বাস্তবায়ন হবে। সেটা হচ্ছে যে এই সরকার তো নিঃসন্দেহে নানা জায়গায় ব্যর্থতার প্রমাণ দিয়েছে, এবং বিশেষ করে বিচারের জায়গায় এই সরকার কমপ্লিটলি ফেল করেছে বিচার করতে। এবং হচ্ছে এই গণঅভ্যুত্থানের যারা মূল নায়ক ছিল, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করা, এবং যারা আহত হয়েছেন তাদের একটা চিকিৎসার একটা পুরো রূপরেখা দাঁড় করাতে এবং তাদের ব্যবস্থা নিতে এই সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু ভাইয়ের সাথে আমি কিছু কিছু জায়গায় আসলে আমি দ্বিমত করব। সেটা হচ্ছে যে অনির্বাচিত সরকারই যে আসলে সবসময় ফ্যাসিস্ট হয় এটি আসলে মানে নেসেসারিলি এটা কানেক্টেড না। একটা নির্বাচিত সরকারও সে নির্বাচনে পাশ করার পরে সে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু সে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। কারণ আমরা দেখেছি ৮-এর যে নির্বাচনটা সেটি কিন্তু একটা তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে নির্বাচনে হয়েছিল, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু শেখ হাসিনা এসে কিন্তু এই ব্যবস্থাটার মধ্যে থেকে সে আস্তে আস্তে নিজেকে ফ্যাসিস্ট হয়েছে। তার মানে মূল ফ্যাসিজমের জায়গাটা কিন্তু সে ভোটে আসছে কিংবা আসলে সে ভোটে আসেনি। তার থেকে বড় কথা হচ্ছে আপনার রাষ্ট্রের যে বাকি প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আসলে স্বাধীনভাবে ওয়ার্ক করতে পারে কিনা। আমরা দেখেছি বাংলাদেশের যে বর্তমানের সংবিধান, এই সংবিধানের জায়গায় আপনি দেখেন যে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একজন ব্যক্তির পদদলিত করা হয়েছে। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। তো এরকম একটা সংবিধান যদি থাকে তাহলে আমাকে নির্বাচিত করে দিলেও আমি আসলে ফ্যাসিস্ট হয়ে যাব, কারণ প্রত্যেকটা নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যখন আমার অধীনে থাকবে তখন আসলে আমাকে ফ্যাসিস্ট হতে বাধ্য করবে। তার মানে এই সাংবিধানিক কাঠামোর মধ্যে ফ্যাসিজমটা আসলে লুকিয়ে ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসলে ভাইয়ের মতো বলতে চাই না যে আসলে 422 জন আসলে শহীদ ছাত্র দলের কিংবা অন্য করে। আমি মনে করি যে এই শহীদদের এবং গণঅভ্যুত্থানের নায়কদের যে রাজনীতি, সেই রাজনীতির মূল কারিগর হচ্ছে হাসিনা। কিরকম দেখেন, আজকে 69 যে শহীদ আসাদ দিবস আমরা কিছুদিন আগে পালন করলাম, তার সাথে যে মানুষগুলো শহীদ হয়েছে আমরা তো এই মানুষগুলোর নাম জানতাম না। কারণ কি? কারণ আওয়ামী লীগকে টিকে থাকার জন্য শেখ মুজিবকে আসলে গণঅভ্যুত্থানের একাকে নায়ক বানাতে হয়েছে। সেখানে তাজউদ্দিনকে অস্বীকার করার প্রয়োজন হয়েছে, সেখানে গণঅভ্যুত্থানের জিয়াউর রহমানকে অস্বীকার করার প্রয়োজন হয়েছে স্বাধীনতা যুদ্ধে। তা আমরা মনে করি একটা গণঅভ্যুত্থান কিংবা একটা স্বাধীনতা সংগ্রাম যখন হয় তখন যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই ওই গণঅভ্যুত্থান কিংবা স্বাধীনতার হচ্ছে নায়ক, এবং যারা মারা গিয়েছে তারা প্রত্যেকেই ওই গণঅভ্যুত্থানের শহীদ কিংবা ওই স্বাধীনতার শহীদ। তো সেই জায়গা থেকে এই 422 জনের রক্তকে আমি ওন করি, এই 722 জনের বাইরে যে আরো 1500 মানুষ আছে যারা শহীদ হয়েছে তাদেরকে ওন করি, এবং প্রত্যেকের রক্তের মূল্য আসলে এই সরকারের আসলে দেওয়া উচিত এবং তাদেরকে যথাযথভাবে সম্মান করা উচিত। এবং আরেকটা কথা ভাই বলেছেন যে আসলে অন্তর্বর্তী সরকার যাদেরকে গুরুত্ব দিচ্ছে, আমি তো দেখি এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে গুরুত্বটা আসলে রাষ্ট্রে কিভাবে দেয় আপনি বুঝবেন। একটা রাষ্ট্র পুরো সামগ্রিক দেশে 64টা ডিস্ট্রিক্ট কিভাবে চলে হচ্ছে ওই এলাকার ডিসিকে, এখন তার এমপিও নাই, উপজেলা চেয়ারম্যানও নাই। তার মানে পুরো ক্ষমতাটা কিন্তু স্থানীয় প্রশাসন নেই, পুরো ক্ষমতাটা কিন্তু আসলে ডিসি এসপি আমলাদের হাতে। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলীয় তো কোনো প্রশাসক ছিল না। তার মানে এই গণঅভ্যুত্থানে গত 15 বছরে মোস্ট অফ দ্য নিয়োগ কিন্তু আসলে আওয়ামী লীগের বা আওয়ামীকরণ হয়ে গেছিল। যারা নিরপেক্ষ পরবর্তীতে 2টা 3টা 4টা 5টা পদায়ন হয়ে এসেছিল তারা কি কারণে এতদিন পর্যন্ত পদায়ন পায় না? কারণ তারা বিএনপি করতো, তারা জামাত করতো। তার মানে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন ভিসি কারা হয়েছে, যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম করতো, যারা সাদা দল করতো। তার মানে এই রাষ্ট্র যদি কাউকে গুরুত্ব দিয়ে থাকে, গুরুত্বের অর্থে সেটা আমলাদের দিয়েছে কিংবা সেটা বিএনপি পন্থী আমলা এবং বিএনপি পন্থী প্রশাসকদেরকে দিয়েছে। তার মানে পুরো রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কিন্তু এখন মোটামুটি আসলে এই বিএনপির কাছে। কিন্তু আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে এই রাষ্ট্র ব্যর্থ হচ্ছে পুরোপুরি ভাবে। যদি ক্ষমতা কাউকে দিয়ে থাকে সেটি আসলে নিজেদের কাছেও নেই কিংবা সেটি অন্য কাউকে দেয় না, সেটি আসলে বিএনপি কিংবা জামাতের জায়গায় ভাগাভাগি হয়েছে। কিন্তু এই ক্ষমতাটাকে পুরোপুরি সঠিকভাবে পরিচালনা করার জন্য এই সরকারের যেই পরিমাণ যোগ্যতা দেখানোর দরকার ছিল সেই জায়গায় রাষ্ট্র কমপ্লিটলি ব্যর্থ হয়েছে।